আসসালামু আলাইকুম দর্শক। ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ এবং লেবাননে ইসরায়েলের চালানো গণহত্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আছি আমি, ওমর ফারুক। দর্শক, গত রাতে পাকিস্তান এবং চীনের মধ্যস্থতায় ট্রাম্প প্রশাসন ২ সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে, যা ইরানও নিশ্চিত করেছিল। চুক্তির শর্ত অনুযায়ী ইরানের হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ার কথা ছিল এবং এটি আইআরজিসির নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি তারা সেখান থেকে রাজস্ব সংগ্রহের অনুমতি পেয়েছিল। ইরান দাবি করেছে এই চুক্তিতে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং লেবাননে হিজবুলের ওপর ইসরায়েলি হামলা বন্ধের মতো ১০টি পয়েন্ট অন্তর্ভুক্ত ছিল। তবে ইসরায়েল এই আলোচনা থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ হয় এবং লেবাননে যুদ্ধবিরতির বিষয়টি অস্বীকার করে লেবাননে হামলা চালায়। এতে তাৎক্ষণিকভাবে অন্তত ৮৭ জন নিহত এবং ৭০০-র বেশি মানুষ আহত হয়। এ হামলার প্রতিক্রিয়ায় ইরান পুনরায় হরমুজ প্রণালী বন্ধের নির্দেশ দেয় এবং পরবর্তীতে ইরানে বিমান হামলার খবর পাওয়া যায়, যার দায় যুক্তরাষ্ট্র অস্বীকার করলেও বিভিন্ন ভিডিওতে বা রিপোর্টে সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরবকে দায়ী করা হয়। সংবাদটি দিয়েছিল রেরাম নেভারাম। পরবর্তীতে ইরান জুড়ে হওয়া বিস্ফোরণগুলো মূলত অজ্ঞাত ড্রোন লক্ষ্য করে সক্রিয় হওয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ ছিল বলে জানায় রেরাম নোভেরাম। এখনো পর্যন্ত সেখানে কোনো বিমান হামলার খবর নিশ্চিত করা হয়নি। পরবর্তীতে আমরা দেখতে পাই নেতানিয়াহু ইসরায়েল জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেয়। সে ভাষণে নেতানিয়াহু বলে, ট্রাম্প ইরানের সাথে যে যুদ্ধবিরতি করেছে এটা কোনো যুদ্ধবিরতি না, সেটা জাস্ট একটা থামা। আমরা আরও সামরিক অভিযান চালিয়ে আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করে ফেলব। আমাদের যখন ইচ্ছা তখনই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাবো। আমরা যে কোনো মুহূর্তে আবার লড়াই শুরু করতে প্রস্তুত। আমাদের আঙুল ট্রিগারেই রয়েছে। দর্শক, আপনাদের জন্য সেই ভিডিওটি আমরা দেখানোর চেষ্টা করছি। Israel is stronger than ever. This is the bottom line of this campaign up until now. Let me say, there are still additional objectives for us to achieve, and we will achieve them either by agreement or by resumption of the fighting. We are ready to resume the fighting at any moment. Our finger is on the trigger. As you know, 2 week ceasefire has been announced between the U.S. and Iran. No, we were not surprised in the last moment, and I want to emphasize this is not the end of the war. This is a step in order to achieve all the objectives. দর্শক, নেতানিয়াহুর এই বক্তব্যের পর ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবফ কিন্তু একটি টুইট করেন। সেখানে তিনি দাবি করেন যে ইরানের সংসদের স্পিকার বাঘের গালিবাফ তার এক্সপোস্টে দাবি করেন আমেরিকার সাথে ১০ পয়েন্টের যে শর্তে যুদ্ধবিরতি করা হয়েছিল তার মধ্যে ৩টি ইতিমধ্যে ভঙ্গ করা হয়েছে। লেবাননকে এই যুদ্ধবিরতির আওতায় রাখা হয়েছিল, কিন্তু লেবাননে হামলা চালানো হয়েছে। এছাড়া ইরানের আকাশ সীমায় আর কোনো বিমান বা ড্রোন প্রবেশ করবে না বলে কথা দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে ড্রোন হামলা হয়েছে এবং ইরানের পরমাণু সমৃদ্ধকরণ অধিকারকে মেনে নেওয়া হয়েছিল, কিন্তু এটা এখন অস্বীকার করা হচ্ছে। সুতরাং এই পরিস্থিতিতে যুদ্ধবন্ধে আলোচনা এখন অযৌক্তিক এবং এই যখন পরিস্থিতি দাঁড়ায় তখন আহ, মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সৌদি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা একটি ফোন আলাপ করেন। সৌদি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি ফোন আলাপ অনুষ্ঠিত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আরাকচি এ তথ্য এক্সে দেয়া এক পোস্টের মাধ্যমে সকলকে জানান। আলোচনার বিস্তারিত বিষয়ে তিনি বলেননি, তবে দুই পক্ষ আঞ্চলিক উন্নয়ন এবং পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেছেন বলে জানা গিয়েছে। পরবর্তীতে গতকাল রাতে হরমুজ প্রণালী পার হতে চেয়েছিল একটি জাহাজ, কিন্তু সেটিকে ফেরত পাঠানো হয়েছে। প্রণালী পার হতে দেয়া হয়নি বলে জানানো হয় এবং পরবর্তীতে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্ট একটি বিবৃতি দেয়। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে, তারা বলে যুদ্ধভঙ্গের শাস্তি দেয়া হবে। অর্থাৎ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হারকাত আল নুজাবার মহাসচিব আকরাম আল কাবি বলেছেন, শত্রুপক্ষ ইরানের সঙ্গে করা চুক্তি বিশ্বাসঘাতকতার মাধ্যমে লঙ্ঘন করেছে।
তিনি বলেন, শত্রু যেহেতু বিশ্বাসঘাতক এবং ইরানের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছে, তাই ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স আবারও তাকে শাস্তি দিতে মাঠে নামবে এবং তাকে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। আল-কাবি আরও ইঙ্গিত দেন যে এই ধরনের পরিস্থিতিতে গোষ্ঠীটি আবারও সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নিতে পারে। পরবর্তীতে আরেকটি সংবাদ প্রকাশিত হয় ইস্তাম্বুল ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে। সেখানে ইস্তাম্বুল ফাইন্যান্সিয়াল টাইমস দাবি করে যে উপসাগরীয় আরব দেশগুলো থেকে চলে যেতে প্রস্তুতি নেয়া বিনিয়োগকারীদেরকে তুরস্কে টানতে ইস্তাম্বুলে অবস্থিত ফিন্যান্স সেন্টারকে পুরোপুরি ট্যাক্স ফ্রি করে দেওয়ার একটি পরিকল্পনা করছে তুরস্ক। অর্থাৎ যখন সৌদি আরব, দুবাই থেকে বিনিয়োগকারীরা যুদ্ধের ভয়াবহতায় চলে যাচ্ছেন, তখন তুরস্ক কিন্তু সম্পূর্ণ তাদের যে ইস্তাম্বুলে অবস্থিত ফিন্যান্স সেন্টার আছে সেটিকে পুরোপুরি ট্যাক্স ফ্রি করার পরিকল্পনা করছে, যাতে সে বিনিয়োগগুলো তুরস্কে চলে যায়। এবং এর পরবর্তীতে আরও জানা যায় যে গতকালকে লেবানন জুড়ে যে ব্যাপক ইসরায়েলি হামলা হয়েছিল সেটির কিন্তু নিন্দা জানিয়েছে কাতার। এবং শুধু কাতারই নয়, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও এই ঘটনার নিন্দা জানান। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন যে লেবাননের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে নেতানিয়াহু আজই সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে। মানুষের জীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবজ্ঞা অসহনীয়। এখন স্পষ্টভাবে কথা বলার সময়, লেবাননকে অবশ্যই যুদ্ধবিরতির আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই ইসরায়েলের সাথে করা অ্যাসোসিয়েশন চুক্তি বাতিল করতে হবে। পরবর্তীতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, লেবানন এই যুদ্ধবিরতির আওতায় নেই। অর্থাৎ আমরা যেটি জানতে পেরেছিলাম যে লেবানন এটিতে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কিন্তু সেটি অস্বীকার করেন। চলে যাচ্ছি পরের সংবাদে। মার্কিন প্রেস সেক্রেটারি কিন্তু আরও বলেন যে ইরানের সাথে শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে পাঠাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই দলের নেতৃত্বে থাকছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। আলোচনার প্রথম পর্ব স্থানীয় সময়ে শনিবার সকালে অনুষ্ঠিত হবে, অর্থাৎ পাকিস্তান সময়। পরবর্তীতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি ইরানের কাছ থেকে 3টি ভিন্ন ধরনের 10 পয়েন্টের প্রস্তাব এসেছে বলে জানান। আমরা জেডি ভ্যান্সের সেই সাক্ষাৎকারটি আপনাদের জন্য তুলে ধরছি। জেডি ভ্যান্স বলেন, ইরানের কাছ থেকে 3টি ভিন্ন ধরনের 10 পয়েন্টের প্রস্তাব এসেছে। প্রথমটা দেখে আমাদের মনে হয়েছে একটা চ্যাট জিপিটি দিয়ে লেখা প্রস্তাব, এটাকে পেয়েই আমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছি। দ্বিতীয়টা অনেক বেশি যৌক্তিক মনে হয়েছে, এটার উপরে আমরা আলোচনা করেছি, পাকিস্তানের মধ্যস্থতায় এটার উপরে আলোচনা হয়েছে। তৃতীয়টা যুদ্ধবিরতির পর ইরানের পক্ষ থেকে ছড়ানো হয়েছে, যেটার ওপর ভিত্তি করে মার্কিন মিডিয়াও খবর করেছে, সেটা প্রথমটার চেয়ে বেশি ম্যাক্সিমালিস্টিক, অর্থাৎ প্রথমটার চাইতেও বেশি উগ্রপন্থী। আপনারা দেখছিলেন জেডি ভ্যান্সের সেই ভিডিওটি। চলে যাচ্ছি পরের সংবাদে। এদিকে ইরানের শীর্ষ কর্মকর্তা মোহসেন রেজাই বলেছেন,
আমরা সম্পূর্ণ শক্তি নিয়ে হিজবুল্লাহর মুজাহিদিনদের পাশে আছি। আমরা তাদেরকে জানাতে চাই যে আহ, আমরা জায়নবাদী শত্রুকে শাস্তি দেব, যুদ্ধবিরতি নষ্ট হওয়ার দায় যুক্তরাষ্ট্রের ওপর বর্তায়। যারা হয়তো তাদের উন্মত্ত কুকুরটিকে লাগাম দিতে চায় না বা পারছে না, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে সেটাও সহ্য করা হবে না। পরবর্তীতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে কথা বলেছেন। তিনি ইরানের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব সহ আরও নানা বিষয়ে নিয়ে কথা বলেছেন। কিন্তু ইরানিরা যদি পারমাণবিক অস্ত্র উন্নয়ন প্রচেষ্টার মতো কর্মকাণ্ডগুলো বন্ধ করার বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি না দেয়, তাহলে এসবের কিছুই ঘটবে না। এর পরবর্তীতে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্প প্রশাসন সেই সব ন্যাটো সদস্য দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে যারা ইরান অভিযানে আমেরিকাকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছিল। ওই সেনাদের সরিয়ে এনে অন্য সব দেশে মোতায়েন করা হবে যেসব দেশ যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করেছিল। আহ, পরবর্তীতে ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, স্পেন অথবা জার্মানিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটির কোনো একটা বন্ধ করে দিতে পারেন ট্রাম্প। এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আরও জানান যে আমরা বলি নাই আর ইসরায়েলও বলে নাই যে লেবাননকে এই যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত করা হবে। আহ, তার পরবর্তীতে ইরান আহ, পাকিস্তানের প্রধানমন্ত্রীর করা এক্স পোস্টকে একটি উল্লেখ করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননে হামলা করে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। তিনি তার এক্স পোস্টে ইরান যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে নিশ্চিত করে পাকিস্তানি প্রধানমন্ত্রীর করা গত রাতে যে এক্স পোস্টটি ছিল সেটিকে উল্লেখ করেন। আপনাদের জন্য আমরা সেই এক্স পোস্টটি দেওয়ার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন আহ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যে এক্স পোস্টটি করেছিলেন এবং সেখানে আহ, হিজবুল্লাহর অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, যেটি বর্তমানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্বীকার করছে। পরবর্তীতে ইসরায়েলি হামলার পর লেবানন জাতীয় শোক দিবস ঘোষণা করে। ইসরায়েলি হামলায় দেশ জুড়ে 200 জনেরও বেশি নিহত এবং 1000 জনেরও বেশি আহত হওয়ার পর বৃহস্পতিবারকে শোক দিবস হিসেবে ঘোষণা করে লেবানন সরকার। এদিন সরকারি প্রশাসনিক দপ্তরগুলো বন্ধ থাকবে এবং রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। প্রধানমন্ত্রী সালামের দপ্তর জানিয়েছে, তিনি কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন যাতে ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধে লেবাননের সব রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পদকে একত্রিত করা যায়। ঠিক এরপর গ্রিনল্যান্ডকে নিয়ে ন্যাটোকে একটি হুমকি দেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ন্যাটো আমাদের প্রয়োজনের সময় পাশে ছিল না আর ভবিষ্যতে দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডকে মনে রাখো ওই বিশাল খারাপভাবে পরিচালিত বরফের টুকরো। এটি ছিল ট্রাম্পের ন্যাটোর উদ্দেশ্যে ছুড়ে দেয়া একটি হুমকি। পরবর্তীতে পলিটিকো একটি সংবাদ প্রকাশ করে। তারা জানায়, ট্রাম্পের ইরান শান্তি পরিকল্পনা নিয়ে আপত্তি জানাচ্ছে বড় বড় তেল কোম্পানিগুলো। কারণ এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ইরান হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজের ওপর টোল আরোপ করতে পারে। তেল কোম্পানির নির্বাহীরা সতর্ক করেছেন, প্রতিটি তেল চালানে প্রায় 20 থেকে 25 লাখ ডলার অতিরিক্ত খরচ হতে পারে। এর সঙ্গে বাড়তি বিমা খরচ যুক্ত হলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যেতে পারে। এই উদ্বেগগুলো তারা ইতিমধ্যে মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তুলে ধরেছেন, যার মধ্যে মার্কো রুবিও, জেডি ভ্যান্স রয়েছেন। তবে এসব আপত্তি সত্ত্বেও ট্রাম্প প্রশাসন ইরানের প্রস্তাব বিবেচনা করতে আগ্রহী বলে জানা গিয়েছে। এদিকে মিডল ইস্ট স্পেকটেটর জানায়, ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, তারা যুদ্ধবিরতি মেনে চলল, ইসরায়েল তা লঙ্ঘন করেছে, তাই লেবানন ও এর জনগণকে রক্ষায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 2:30 তারা ইসরায়েলকে মানারা বসতি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে লেবানন ও এর জনগণের উপর ইসরায়েলি
মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই পাল্টা হামলা অব্যাহত থাকবে। পরবর্তীতে খুব কৌতূহলজনক একটি প্রতিবেদন আসে মিলিটারি টাইমসের পক্ষ থেকে। মিলিটারি টাইমস জানায় 1970 সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্র তরুণদের সামরিক বাহিনীতে নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে জনবল বাড়াতে 2026 সালের ডিসেম্বর মাস থেকে দেশ জুড়ে তরুণদের নাম সামরিক সেবার জন্য স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত করা হবে। 2026 সালের শেষ নাগাদ নির্দিষ্ট বয়স এবং যোগ্যতা সম্পন্ন সকল মার্কিন তরুণকে এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এই ধরনের পদক্ষেপ সবশেষ নেওয়া হয়েছিল 1970-এর দশকে ভিয়েতনাম যুদ্ধের সময়। দীর্ঘ কয়েক দশক পর আবারও এমন সিদ্ধান্তের ফলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এদিকে আগামীকাল ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনার জন্য একটি ইরানি প্রতিনিধি দল আজ ইসলামাবাদে পৌঁছাবে। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তীতে যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী নিরাপদ রাখার জন্য যুক্তরাষ্ট্র তার মিত্রদের দ্রুত পদক্ষেপ নিতে চাপ দিচ্ছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্লুমবার্গ। ব্লুমবার্গ জানায়, এজন্য ইউরোপীয় দেশগুলোকে আগামী কয়েকদিনের মধ্যেই সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করতে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। অপরদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ক্রিপ্টো টোল বসাতে চাইছে ইরান। অর্থাৎ ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলবাহী জাহাজগুলোর ওপর ক্রিপ্টোকারেন্সিতে টোল বসানোর পরিকল্পনা করছে। প্রতিটি জাহাজ আগে ইরানের কাছ থেকে অনুমতি নেবে এবং তাদের বহন করা পণ্যের বিস্তারিত তথ্য ইরানকে প্রদান করবে। এরপর দ্রুত প্রতি ব্যারেল তেলের জন্য প্রায় $1 হারে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ পরিশোধ করতে হবে। এই ব্যবস্থার অংশ হিসেবে ইরান জাহাজগুলো তল্লাশি করবে যাতে অস্ত্র পরিবহন ঠেকানো যায় বলে দাবি করা হয়েছে। যে জাহাজগুলো নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার ঝুঁকি থাকবে বলে জানিয়েছে ইরান সূত্র ফিনান্সিয়াল টাইমস। এদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা হারাচ্ছে ইউরোপ। ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আমেরিকানদের ধারণার চাইতে খুবই দ্রুত দুর্বল হয়ে পড়ছে, এমনটাই উঠে এসেছে ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণে। বিশ্লেষণে যে বিষয়গুলো এসেছে, ইউরোপের অনেক দেশ এখন আর যুক্তরাষ্ট্রকে বিশ্বস্ত মিত্র হিসেবে দেখছে না। সম্প্রতি এক জরিপে দেখা গেছে ফ্রান্স, জার্মানি ও স্পেনের অন্তত 1/4 মানুষ যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী বা শত্রু হিসেবে দেখছে। এছাড়া ইউরোপের অধিকাংশ মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পকে ইউরোপের জন্য শত্রু বলে মনে করেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে পুনরায় উপনিবেশ স্থাপনের চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। এদিকে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী গতকাল লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছেন বলে জানা গিয়েছে। তার অবস্থান থেকে মাত্র কয়েকশো মিটার দূরে ইসরায়েলি বোমা ব্যাপকভাবে আঘাত হানে। এছাড়া গার্ডিয়ান জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য সাময়িকভাবে ইতিবাচক ফল বয়ে আনলেও আলোচনায় ইরান এখন তুলনামূলকভাবে শক্ত অবস্থানে আছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের তথ্য মতে যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থান আগের তুলনায় দুর্বল হয়ে গেছে। ইরান প্রমাণ করেছে যে তারা শুধু নিজেদের ভেতরেই নয় বরং অঞ্চলের বাইরে পশ্চিমা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও আঘাত হানতে সক্ষম। এর ফলে ট্রাম্প প্রশাসনের ওপর উচ্চ খরচ ও চাপ তৈরি হয়েছে, যা ইরানের জন্য কৌশলগত সুবিধা এনে দিয়েছে। এই পরিস্থিতিতে ইরান এখন আলোচনার জন্য কি অবস্থান নেয় এই পরিস্থিতিতে ইরান এখন আলোচনায় জয়ী অবস্থান থেকে অংশ নিতে পারছে। আর এই বাস্তবতা ভবিষ্যৎ আলোচনা ইরানের দর কষাকষির ক্ষমতা বাড়িয়ে দিয়েছে, সূত্র দ্য গার্ডিয়ান। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের কিরাত শামোনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এছাড়া তেহরানে নিজেদের দূতাবাস পুনরায় খোলার ঘোষণা দিয়েছে স্পেন।
চলে যাচ্ছি পরের সংবাদে। চলমান যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে ফ্রান্স এবং যুক্তরাজ্য। আহ, এছাড়া আহ, ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন ম্যাপ এবং নির্দেশিকা প্রকাশ করেছে। আমরা আপনাদের জন্য সেই ম্যাপটি দেখাচ্ছি। দর্শক, আপনারা ম্যাপটি দেখতে পাচ্ছেন। আহ, প্রচলিত নৌরুটকে সংকটময় এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ এতদিন যেই সমস্ত জায়গা দিয়ে জাহাজ চলাচল করতো হরমুজ প্রণালী, সেই জায়গাগুলোকে সংকটময় জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ সেখানে মাইন বিস্ফোরণের ঝুঁকি আছে। জাহাজগুলোকে ইরানের তীরবর্তী নতুন পথ ব্যবহার করতে বলা হয়েছে, বিশেষ করে লারাক দ্বীপের কাছে আসা ইনকামিং যেসব জাহাজ আছে তারা লারাক দ্বীপের উত্তর দিক দিয়ে যাবে, এবং আউটগোয়িং যে সকল জাহাজ থাকবে তাদেরকে বলা হয়েছে লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে যেতে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত জাহাজকে ইরানি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্ধারিত করিডোর অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আয়নন ইয়াচ জানিয়েছে, ইসরায়েলের মন্ত্রিসভা গোপনভাবে পশ্চিম তীরে রেকর্ড ৩৪টি নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তে অনুমোদিত বসতিগুলোর সংখ্যা বেড়ে হয়ে যাবে ১০৩টি, যা আগের ৬৯টির তুলনায় অনেক বেশি। নিরাপত্তা ও কূটনৈতিক চাপ এড়াতে সিদ্ধান্তটি গোপন রাখা হয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের চাপ থেকে মুক্তি পাওয়ার জন্যই এই সিদ্ধান্তটি গোপন রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া সিমাফর তাদের প্রতিবেদনে জানিয়েছে, তেলের দাম নিয়ন্ত্রণে রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরও শিথিল করার পরিকল্পনা করছে, এবং খুব শিগগিরই ইরানের তেলের ক্ষেত্রেও একই পদক্ষেপ তারা নিতে পারে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখা এবং জ্বালানির দাম আরও বাড়া থেকে রোধ করা। সূত্র সিমাফর। এছাড়া ইরানের তাসনিম নিউজ এজেন্সি আরও একটি সংবাদ প্রকাশ করেছে, সেখানে তারা বলেছে, লেবানন সীমান্ত সংলগ্ন ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত শহর মার্কাবাহ এর নিকটবর্তী আল মারস সাইটে একত্র হওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হিজবুল্লাহ বলেছে, লেবানন এবং এর জনগণের ওপর ইসরায়েলি ও মার্কিন আগ্রাসন যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই প্রতিরোধমূলক হামলা অব্যাহত থাকবে। এছাড়া একটি মার্কিন MQ-4C ড্রোন পারস্য উপসাগরের ওপর হঠাৎ 7700 জরুরি কোড বা ইমার্জেন্সি স্কোয়াক পাঠাতে শুরু করে, যা সাধারণত গুরুতর বিপদের সংকেত। এরপর মাত্র 10 মিনিটের মধ্যে এটি 12,000 মিটারেরও বেশি নিচে নেমে যায়। ড্রোনটির পরিণতি এখনো অজানা, তবে ধারণা করা হচ্ছে এটি সম্ভবত পানিতে বিধ্বস্ত হয়েছে। আমরা আপনাদের জন্য ড্রোনের পথটি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছিলেন ড্রোনের যে পথটি রয়েছে সেটি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আহ, ইরানি হ্যাকিং গ্রুপ হানজালা ইসরায়েলি সাবেক সেনাপ্রধান হারজি হালিভির ফোন হ্যাক করেছে এবং সেখান থেকে ছবি ও ভিডিও ফাঁস করে দিয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী হালিভি একটি গোপন জর্ডান সফরের তথ্য প্রকাশ পেয়েছে। সেখানে তাকে সাধারণ পোশাকে দেখা যায়। দাবি করা হয় তিনি 1967 সালের যুদ্ধে নিহত এক জর্ডানীয় সৈনিকের একটি ছুরি উপহার হিসেবে প্রদান করেছিলেন। এছাড়া আরও কিছু ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। চলে যাচ্ছি পরের সংবাদে। ইরানের সংসদের স্পিকার বাঘের গালিবাফ চলমান শান্তি আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে 3টি গুরুত্বপূর্ণ শর্ত উপস্থাপন করেছেন। 1. লেবানন এবং পুরো প্রতিরোধ অক্ষ, যেমন ইয়েমেন, ইরাক ইত্যাদি যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ হতে হবে। 2. লেবাননকে অন্তর্ভুক্ত করার বিষয়ে কোনো ধরনের পিছিয়ে আসা চলবে না। 3. যুদ্ধবিরতি লঙ্ঘন করলে এখন থেকে স্পষ্ট মূল্য দিতে হবে এবং কঠোর জবাব দেওয়া হবে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে যেন তারা ইসরায়েলকে অবিলম্বে আগুন নেভাতে অর্থাৎ হামলা বন্ধ করতে বাধ্য করে। এছাড়া দার স্পাইগেল তাদের সংবাদে জানিয়েছে আহ, ট্রাম্প ইউরোপকে আলটিমেটাম দিয়েছেন যে কয়েকদিনের মধ্যেই হরমুজ প্রণালীতে সামরিক বাহিনী যেমন যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি দিতে হবে। এছাড়া রয়টার্স জানিয়েছে লেবানন ও ইয়েমেনকে চলমান যুদ্ধবিরতিতে যুক্ত করার জন্য কাজ করছে পাকিস্তান। আসন্ন আলোচনায় এটি নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে এক পাকিস্তানি ঊর্ধ্বতন কর্মকর্তা, সূত্র রয়টার্স। এছাড়া ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বরাতে আল জাজিরা জানিয়েছে হিজবুল্লাহ এক মাসে ইসরায়েলের দিকে প্রায় ৬,৫০০ রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। এছাড়া হিজবুল্লাহ আজ সকাল থেকে উত্তর ইসরায়েলে ৫০টি রকেট নিক্ষেপ করেছে, ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম মারিফ। এছাড়া তাস সংবাদ সংস্থা জানিয়েছে ২ সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে ইরান সর্বোচ্চ ১৫টি জাহাজকে যাতায়াতের অনুমতি দেবে। এছাড়া ইসরায়েল বৈরুতের দক্ষিণ উপশহরের একাধিক এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। আহ, বলা হয়েছে এগুলোতে হামলা করা হবে। আহ, অঞ্চলগুলো লেবানিজরা খালি করার শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এছাড়া ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আগামীকালকের আলোচনায় উভয় পক্ষের সম্ভাব্য প্রতিনিধি তালিকা প্রকাশ করেছে আল মায়াদিন। এ তালিকায় যারা থাকতে পারেন ইরানি প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন এই দলটির ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার সঙ্গে প্রতিনিধি দলে আরও থাকবেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলকাদর এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্বাগতিক দেশ বা আলোচনার আয়োজক হিসেবে স্বাগতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মার্কিন প্রতিনিধি দলে থাকবে ইসলামাবাদে অনুষ্ঠিত এই আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এছাড়াও মার্কিন দলে আরও থাকছেন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার। এছাড়া ইসরায়েল তার যুদ্ধকালীন জরুরি অবস্থা তুলে নেওয়ার পর আগামী রোববার থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচার পুনরায় শুরু হবে বলে জানা গিয়েছে। অবশ্য এই মামলায় নেতানিয়াহু ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। আমরা আপনাদের জন্য নেতানিয়াহুর ছবিটি শেয়ার করার চেষ্টা করছি। এছাড়া দেশ জুড়ে ইসরায়েলি বিমান হামলার মধ্যে লেবানন সরকার ইসরায়েলের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে আল জাজিরা। এছাড়াও ইসরায়েল হায়ম জানিয়েছে গাজা উপত্যকায় পুনরায় সামরিক হামলা শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, কারণ হামাসকে নিরস্ত্রীকরণের জন্য দেয়া ৬০ দিনের সময়সীমা আজ রাতেই শেষ হচ্ছে। এছাড়া ইরানের সঙ্গে আলোচনা ঠিক রাখার জন্য নেতানিয়াহুকে লেবাননে হামলা কমাতে বলেছেন ট্রাম্প, সংবাদটি প্রকাশ করেছে এনবিসি নিউজ। এছাড়া মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে বর্তমানে মার্কিন প্রশাসনে এমন কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা নেই যিনি লেবানন বিষয়টি নিয়ে তদারকি করছেন। এদিকে ইসরায়েল লেবানন জুড়ে তাদের হামলা আরও জোরদার করছে, যার ফলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঝুঁকির মধ্যে পড়েছে। এছাড়া লেবাননের রাষ্ট্রপতি বলেছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি এবং সরাসরি আলোচনা শুরুর প্রস্তাবটি ইতিবাচক সাড়া পেতে শুরু করেছে। লেবাননের পক্ষ থেকে বারবার অনুরোধের পর নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে দ্রুত সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। ইসরায়েল চাচ্ছে এই আলোচনার মূল লক্ষ্য হবে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। লেবাননের সঙ্গে ইসরায়েলের সরাসরি আলোচনা চলমান হামলার মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এক ইসরায়েলি কর্মকর্তা। তিনি বলেন
ইসরায়েল আরও হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, সূত্র ইসরায়েলি চ্যানেল 14। এছাড়া মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, আগামী সপ্তাহে লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা শুরু হবে, যার প্রথমটি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তর ভবনে অনুষ্ঠিত হবে। লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার এবং লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূত নাদা মুয়াবাদ উক্ত বৈঠকে উপস্থিত থাকবেন। দর্শক, এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।